চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ এমভি বোখারায় ৫ জনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গত রাতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। চাঁদপুরে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, 999-এর মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাখেরা জাহাজে মরদেহ রয়েছে। পরে তারা গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, এই নৌযানটি সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। পুলিশের ধারণা নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা। নিহত ও আহতদের পরিচয়ের বিষয়েও জানা যায়নি বিস্তারিত। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মনিরুজ্জামান বাবলু, খুবই স্পর্শকাতর ঘটনা, যেহেতু জাহাজের মধ্যে ৫ জনের মরদেহ পাওয়া গেছে এবং বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। তাদের বিষয়ে সর্বশেষ আপনারা কি ধরনের তথ্য পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে যেখানে ঘটনাস্থল রয়েছে, যে আল বাকেরা জাহাজ, যে জাহাজটিতে ইউরিয়া সার বোঝাই ছিল, এটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এই জাহাজে মূলত ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার যে সময় সেটি কিন্তু নির্ণয় করা যায়নি। তবে পুলিশ দুপুরের পর থেকে কোস্টগার্ড পুলিশ এবং নৌ পুলিশ তারা খবর পেয়ে কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। এখানে এসে প্রাথমিকভাবে সবাইকে লাশ হিসেবে ধারণা করে কিন্তু সংখ্যা বলা হয়েছে। পরে পুলিশে এসে এবং ৩ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা জানি এখানে সবার আগে কিন্তু কোস্টগার্ড এসেছিল এবং তারা এসে এই স্থানটিতে যেই জাহাজের অবস্থান নেয় এবং তারপর পরে কিন্তু নৌপুলিশ এখানে আসছেন এবং নৌপুলিশ এসে তাদের যে শুরুতাল রিপোর্টের পর সেগুলো কিন্তু তারা কাজ করছেন। এই মুহূর্তে শুধু প্রশাসন ছাড়া এই জাহাজে কিন্তু সাংবাদিক বা প্রত্যক্ষদর্শী কোনো স্থানীয় লোকজন এখনো প্রবেশ করতে পারছে না, যেহেতু আইনগত সমস্যার কারণে। আমরা জানি যে এই চাঁদপুরের যে মেঘনা নদীতে রয়েছে, এখানে কিন্তু যে ঘন কুয়াশা আসলে কিন্তু ডাকাতের যে একটা প্রবলতা থাকে, সেটি উদ্দেশ্য করে কিন্তু পুলিশ ধারণা করছে যে এখানে ডাকাতের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে প্রাথমিক তদন্তের এবং পর ময়নাতদন্তের পর এবং পর তারা জানাবেন। এখানে এই যে স্থানটি, এটি কিন্তু শরীফপুর, চাঁদপুর এবং মধ্যবর্তী স্থানে এবং মানে হামচর সীমানাবর্তী এলাকা। আমরা দেখছি যে এখানে ঘটনার পর থেকে কিন্তু সকল সংবাদকর্মী এখানে এসেছেন, যদিও অনেক দূরন্ত এলাকা, নদীর মাঝখানে কিন্তু এই ঘটনাটি। এখানে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে ৫ জন যারা নিহত হয়েছেন তাদের শরীরে কিন্তু অনেকে এবং রক্তাক্ত অবস্থায় তারা সবাই। যে ৫ জন, যে ৩ জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে, সেই ৫ জন কিন্তু। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। ঘন কুয়াশায় আবার দুর্ঘটনা ঘটল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। টাঙ্গাইলে নিহত হয়েছেন ৩ জন। এছাড়া নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। এদিকে কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ৩ তরুণের। ঘন কুয়াশায় রোববার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা, ঘটে প্রাণহানিও। সোমবারও দেখা গেছে একই চিত্র। সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারের যাত্রী এক নারী। আহত ৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পিছন থেকে একটা কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কার পরবর্তীতে সেই প্রাইভেট কারের যাত্রী এবং চালকের সবাই নিচে নেমে যায়। তাৎক্ষণিকভাবে আমরা শ্রীনগর হসপিটালে প্রেরণ করি, আহতদের উদ্ধার করে এবং মৃতদেহকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে পরে আইনগত কার্যক্রম শেষ করে আমরা থানায় নিয়ে আসছি। নাটোরে ঘন কুয়াশার মধ্যে সংঘর্ষ হয় 2 ট্রাকের মধ্যে। পরে আরও 4টি ট্রাক ধাক্কা দেয় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক চালকের। আহত 7 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
5-6টা গাড়ি একসাথে যে এত বড় একটা দুর্ঘটনা আমার জীবনে ফার্স্ট। সিরিয়ালে গাড়ি ছিল, বর্তমানে রাস্তায় কুয়াশা যে পরিমাণ হচ্ছিল 10 ফিট পর্যন্ত দেখা যাচ্ছিল না। ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিস 6 জনকে উদ্ধার করছে লোক, তার ভিতর 2-3 জন গুরুতর আহত আছেন। স্থানীয় জনগণ এবং যারা প্রত্যক্ষদর্শী 2-1 জন আছে তারা সবাই বলতেছে যে ঘন কুয়াশার কারণে ঘটনার সম্ভাবনা বেশি। এদিকে কুমিল্লার আড়াইউড়া মধ্যপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন 3 তরুণ। একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন আহাদ হোসেন, মিনহাজুল ও মোহাম্মদ ইমন। সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাণ যায় তাদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে বাস চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ 6 দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক 2.5 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে সাভারের শিমুলতলায় রাস্তা অবরোধ করে তারা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা 2:30টা থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, শনিবার ভোরে বন্ধুদের সাথে সিআরপিতে ফেরার পথে পাকিজা এলাকায় শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয় ঠিকানা পরিবহনের একটি বাস। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে এরাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সহপাঠী সহ কলেজের শিক্ষার্থীরা চালক হেলপারকে গ্রেপ্তার সহ নিরাপদ সড়কের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় MM নিটওয়ার লিমিটেড নামের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, সোমবার সকালে কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। এক পর্যায়ে সকাল 9টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মালিক পক্ষের আশ্বাসে 3.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন। গত 3 নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে 65 জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারের দাবিতে 17 ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 6টি নতুন জাহাজ কিনছে। এসব জাহাজে নিয়োগের ক্ষেত্রে দেশের নাবিকদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে একথা জানান তিনি। মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মেরিন একাডেমিকে আরও আধুনিক ও যুগ উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ চলছে বলেও উল্লেখ করেন। এবার 58তম ব্যাচে মেরিন একাডেমি থেকে 30 নারী সহ মোট 238 জন ক্যাডেট প্রশিক্ষণ নিয়েছেন। সব বিষয়ে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পদক জিতেছেন ক্যাডেট মোহাম্মদ মিনহাজ সাদমান। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এনলার্জ করছি, অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি, এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক শান্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। চট্টগ্রামে নেভাল একাডেমিতে এই মন্তব্য করেন নৌপ্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার মোট 40 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। অবশ্যই আমার জন্য একটা গর্বের মুহূর্ত, যেহেতু আমি দেশের সেবায় নিজেকে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি পুরোপুরিভাবে। ছোটবেলা থেকেই সামরিক কর্মকর্তা হিসেবে যোগদানের খুব ইচ্ছে ছিল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত রাখার খুব ইচ্ছা ছিল। আজকে সেই অর্জনটা আমি অর্জন করতে পেরেছি। বাংলাদেশ নৌবাহিনী, নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন, ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং অন্যান্য আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে, যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। 16 মাস পর বাড়ি ফিরলেন নিখোঁজ যুবক রহমতুল্লাহ। রবিবার রাতে তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবার ও এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, র্যাব পরিচয়ে তুলে নিয়ে 9 মাসে তাকে আটকে রাখা হয় বন্দিশালায়। পরে
তাকে সীমান্ত দিয়ে ভারতে পাঠালে অনুপ্রবেশের দায়ে 7 মাস কারাভোগ করেন। 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার। কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। র্যাব ক্যাম্পেও আমরা অভিযোগ জমা দিছি, আমরা জিডি করা হয়েছে আমার ভাইয়ের জন্য। হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের ফোন। তাদের সহযোগিতায় পরিবারের খোঁজ পায় রহমতুল্লাহ। পরে তাকে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, আমি সবকিছু বলি। বলার পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে, সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। জানান আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত জায়গায়। সেখানে 9 মাস থাকার পর বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে পাঠানো হয়। অনুপ্রবেশের দায়ে বাকি সময় কাটান ভারতের দমদম কারাগারে। সাজা শেষ হয় ভারত সরকার তাকে দেশে পাঠায়। গাড়িতে রহমতুল্লাহ ইলেকট্রিশিয়ানের কাজ শিখছিলেন। তবে কেন কি কারণে র্যাবের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছেন না তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক এই সম্পর্ক থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশকে। চট্টগ্রাম কাস্টম হাউস ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 17 কোটি 94 লাখ ডলারের পণ্য। গত বছর একই সময়ে এসেছিল 14 কোটি 10 লাখ ডলারের। এবার আমদানি হয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, পেঁয়াজ, আলু, পরিশোধিত চিনি, ডলোমাইট, কাঁচ শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। আমদানি বাড়লেও ছোট বাজার ও রপ্তানিতে যথাযথ ব্যবস্থা না থাকায় পাকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানি শূন্যের কোঠায়। সম্প্রতি দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে চালু হয়েছে সরাসরি শিপিং সার্ভিস। একে ইতিবাচকই মনে করছেন আমদানিকারকরা। কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম 11 দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। পাকিস্তান থেকে আমাদের এইসব পণ্য আগেও আসতো, এখনও আসতেছে, একটু বড় আকারে, ভলিউম বেশি। রোজাকে টার্গেট করে যে সকল পণ্য আমাদের বাংলাদেশে আমদানি হয় সেই ধরনের পণ্যগুলোকেই তারা কিন্তু এখানে আনতেছে। নতুন জাহাজ সার্ভিসের মাধ্যমে 2 দফায় করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 1126 কন্টেইনার পণ্য। এই রুটে আরও নতুন শিপিং লাইন যুক্ত হওয়ার সুযোগ দেখছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকরা যদি উৎসাহী হয় এবং পাকিস্তান বা দুবাই থেকে যদি আরও কার্গো ইম্পোর্ট করতে চায়, তাহলে এই ধরনের সার্ভিস ভবিষ্যতে আরও বাড়বে। 1 মাস বা 40 দিনের মধ্যেই এটা একটা রোটেশন কমপ্লিট করে। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট 62 কোটি 70 লাখ ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের মোট আমদানির 1%। এখন থেকে প্রতি 38 থেকে 42 দিন পর পর দুবাই থেকে করাচি হয়ে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়ার কথা রয়েছে। আর এর মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তানের সাথে নতুন বাণিজ্যিক সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের, যার প্রভাব পড়তে পারে দেশের পণ্য বাজারেও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি বছর ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনার পেঁয়াজের বীজ থেকে পর্যাপ্ত ফলন না আসার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বীজ থেকে 15 থেকে 20% পেঁয়াজ অঙ্কুরোদম হয়নি। কৃষকরা জানান, সম্প্রতি জেলার 5200 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তাহেরপুরি, বাড়ি 4 ও 6 জাতের পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। তাহেরপুরি বীজ 15 থেকে 20 ভাগ ও বাড়ি 6 বীজ থেকে
15 থেকে 20% অঙ্কুরিত হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। এ বিষয়ে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দায় স্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, যে দেখতেছেন আপনারা আমাদের দানাগুলা ভালোভাবে উঠে নাই, একবারে এই ক্ষেতটা মারা গেছে। এই দানা এই ক্ষতিপূরণটা হইলো আমরা চাই, কৃষকের যে ক্ষতিটা হইলো। বিভিন্ন কমিটি হচ্ছে, তারা দেখতেছে যে ল্যাবরেটরি টেস্ট বা ফিল্ডের ব্যবস্থা এগুলো দেখছে। হ্যাঁ, আমরা কারণ অনুসন্ধান করতেছি কি কারণে হয়েছে, এটা একটু সময় লাগবে। ঝালকাঠিতে গত 2 দিনের বৃষ্টিতে পাকা ধানের নিমজ্জিত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা জানান, গত শনিবার ও রবিবার কয়েক দফা বৃষ্টি হয় জেলাতে। এতে পাকা ধানের অনেক জমি নিমজ্জিত হয়, নুয়ে পড়েছে অনেক জমির ধান। ফসলের পাশাপাশি শ্রমিক সংকটেও বিপাকে কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, ধান নুয়ে পড়লেও ক্ষতি হবে না ফসলের। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দ্রুতই পানি নেমে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে পুরো দমে ধান কাটা শুরু করতে পারবেন কৃষকরা। যে রোয়াটা মানে হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, তো এর কারণে মানে আমাকে তো দায়িত্ব কষ্ট হইতে লাগে। এই পানিটা যদি না হইতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হইতো। ধান হইয়া পড়িয়া পানি চলে গেছে, ধান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকা ধান শুয়ে পড়ছে, এটা তো কেটে ফেলবে। আমরা এখনো মানে ওই রকমের মানে রিজনেবল কিছু না আর কি, অল্প কিছু পড়ছে, এই জন্য আমরা ওই রকমের কতটুকু শুয়ে পড়ছে। ময়মনসিংহে বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ প্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ প্রহরীর হৃদয় মিয়ার শয়নকক্ষ থেকে 2টি পিস্তল, একটি এয়ারগান এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে 2টি মামলা হয়েছে। তিনি আরও জানান, নাশকতা সৃষ্টির জন্য নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র মজুত করেছিল। বিভিন্ন স্থানে এ ধরনের আরও অনেক অস্ত্র রয়েছে জানিয়ে সেগুলো উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এই সমস্ত লোকদের কাছে কিন্তু আরও অস্ত্র আছে, আমরা বের করব যে এই অস্ত্রগুলো আসলে কাদের, এই অস্ত্রগুলো কারা এগুলো পরিচালনা করেছে। জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলার প্রধান আসামি এম শুভ পাঠান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। গত 29 নভেম্বর রাতে জামালপুর শহরের সর্দার পাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয় সহ মোট 3টি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। এ ঘটনায় মামলার পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই, সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান 2 নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের 5 জনকেই ধরতে সক্ষম হয়। আমরা অস্ত্র উদ্ধারের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলছি, ইন্টারোগেট করছি। নেত্রকোনায় হাওরের ফসল রক্ষা বাঁধ সংস্কার কাজ সময় মতো করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। অভিযোগ করেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে ব্যাপক দুর্নীতি, লুটপাট হয়েছে। এসব কারণে বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবছর এখনও পিআইসি গঠন সহ মাঠ পর্যায়ে কাজ শুরু হয়নি। সময় মতো ফসল রক্ষা বাঁধ সংস্কার না করা সহ কোনো অনিয়ম, দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। উত্তরাঞ্চলে কমছে তাপমাত্রা, সেই সাথে বেড়েছে কুয়াশার প্রকোপ। ঠান্ডা বাতাসে ভোগান্তি বেড়েছে জনজীবনে। কুয়াশায় চাঁপাইনবাবগঞ্জে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। হিমেল হাওয়া ভোগান্তি বাড়িয়েছে মানুষের। চুয়াডাঙ্গায় কুয়াশা কম থাকলেও শীত অনুভূত হচ্ছে বেশি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এই অঞ্চলে। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই।
পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। নাটোরে রাত থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে যেই আমাদের শাকসবজিরও ক্ষতি, আবার এই যে রসুন লাগাইছি রসুন ক্ষতি হবে। প্যাসেঞ্জারও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয় গাড়ি চালাতে, ঠান্ডা কাশি হয়। কুয়াশা হেভি সমস্যা, কুয়াশা কিছু দেখা যায় না, গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট হয়। কোনো কাজেই লাগছে না সিলেট নগরীর 5টি ফুট ওভারব্রিজ, পথচারীরা ব্যবহার করছেন না। নগর পরিকল্পনাবিদরা বলছেন উপযুক্ত স্থান নির্ধারণ না করায় সুফল পাচ্ছে না নগরবাসী। অর্থ বরাদ্দ পেলে ফুট ওভারব্রিজ ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে বলছে সিটি কর্পোরেশন। সিলেট নগরীর বন্দরবাজারে 2015 সালে নির্মিত হয় প্রথম ফুট ওভারব্রিজ। এরপর নগরীর হুমায়ুন চত্বর, টিলাগড়, শাহপরান ও আখালিয়াতে নির্মাণ করা হয় আরও 4টি। এসব ফুট ওভারব্রিজ নির্মাণে মোট ব্যয় 7.5 কোটি টাকা। তবে ব্যবহারে অনীহায় ব্যয়বহুল এই সেতুগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। নগরবাসী বলছে সড়কগুলো সরু হওয়ায় ফুট ওভারব্রিজ ব্যবহারের প্রয়োজন পড়ে না। এছাড়া বয়স্কদের ব্যবহারের জন্য সেতুগুলো অনুপযোগী। ওভারব্রিজগুলো আগামীতে যখন দেওয়া হবে তখন এই পরিবেশ পরিস্থিতি বুঝে যেখানে জনগণের সুবিধা হবে, কাজে লাগবে, সেখানে ওভারব্রিজগুলো দিলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। পরিকল্পনাবিদরা বলছেন স্থান ও প্রয়োজনীয়তা বিবেচনা না করেই তৈরি হওয়ায় কাজে লাগছে না ফুট ওভারব্রিজ। পরিকল্পনাহীনভাবে করা হয়েছে। আমাদের দেশে যেরকম প্রজেক্টগুলো হয়, কারো একজনের ইচ্ছায় হয়তো এটা হয়ে গেছে, এটা সমন্বিত কোনো পরিকল্পনার অংশ না। এর মধ্যে বন্দরবাজারের ফুট ওভারব্রিজটি 3বার নিলামে তুলেও দর না মেলায় সরাতে ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশন। নতুন করে অর্থ বরাদ্দ পেলে ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। আমরা বন্দরের পয়েন্টটা রিমুভ করার চেষ্টা করেছিলাম, তো আমরা টেন্ডার দিয়েছিলাম, 3বার টেন্ডার দিয়েছি। যেখানে 1,66,00,000 টাকার পর সেখানে 22 লক্ষ টাকা, আসলে এটা তো হয় না, যার কারণে আমরা এটার কার্যক্রমটা গ্রহণ করে নেই। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে উপযোগিতা বিবেচনার পরামর্শ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ময়মনসিংহের শতাধিক শিক্ষার্থীর অর্থ সংকটে চিকিৎসা চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাথমিকভাবে সরকারি ও ব্যক্তিগত খরচে চিকিৎসা শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ সেবা নিশ্চিতে ব্যবস্থার কথা জানালেও উন্নত চিকিৎসার জন্য সহায়তার দাবি আহতদের। গত 5 জুলাই নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন শেরপুরের সেলিম হোসেন। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। পরে 1 লাখ টাকা ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও খরচ চালাতে না পেরে আবারও ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেলে। কীভাবে আমি কর্মকর্তা, আমার কর্ম করে না, তো এই টাকা আমি কীভাবে দেবো? সরকারের কাছে এটা আবেদন করতেছি যে আমাদের কোনো আর্থিক সহযোগিতা করা যায়, আমাদের সব ব্যবস্থা করে। রাজধানীর বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থী মাহফুজুর রহমান। তাদের মতো শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হওয়া অনেকেরই অঙ্গহানি হয়েছে। আর্থিক সংকট ও ভবিষ্যৎ চিন্তা তাড়া করছে তাদের। আমার আগের জীবন ফিরেতে চাই। আমার এখনও আমি পরিপূর্ণ সুস্থ হয় নাই। আমার এক পাশদা গুলি গিয়া আরেক পাশদা বের হয়েছে। আমার প্রস্রাবের থলি 3টা ফালাস দিচ্ছে। আন্দোলনের পর কয়েক মাস পেরোলেও সুষ্ঠু চিকিৎসায় পর্যাপ্ত সহায়তা মেলেনি দাবি আহতদের। তবে হাসপাতালে আহতদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিতের সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বিনামূল্যে করি, এর বাইরেও যদি কোনো ওষুধপত্র লাগে তার প্রয়োজনে আমরা হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সেটা আমরা নিজেরা কিনে তাদের পেটেজে প্রোভাইড করি। এবং কোনো রোগীর যদি কোনো প্রয়োজনে ঢাকায় যাওয়া লাগে তো সেটাও আমরা বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন 5 জন। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে 8টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিযানেও বন্ধ হচ্ছে না লক্ষ্মীপুরে 84টি অবৈধ ইট ভাটার কার্যক্রম। ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে 26টি ভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও তা মানছেন না মালিকরা। ফলে পরিবেশ বিপর্যয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তবে জেলা প্রশাসক বলছেন অবৈধ ইট ভাটা বন্ধ করতে আরও কঠোর হবে প্রশাসন। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে প্রায় ১৩৮টি ইটভাটা। এর মধ্যে ৮৪টি অবৈধ। বেশিরভাগ ইটভাটার নেই পরিবেশ ছাড়পত্র। জিগজাগ পদ্ধতিতে ভাটা নির্মাণের নির্দেশনা থাকলেও নানা অজুহাতে তা মানছেন না ইটভাটা কর্তৃপক্ষ। অভিযোগ আছে, প্রতিটি ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের, সেই সাথে নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। একটারও কোনো বৈধ কাগজপত্র নেই, কিভাবে এগুলো চলতেছে বা চালাচ্ছে তারা, এটা আসলে আমাদের বোধগম্য নয়। ইটভাটাগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এগুলোর থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে, এতে আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে। জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তবে ইটভাটা মালিকদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। তবে কিছু মালিক তা না মেনে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। আমরা মালিক সমিতি চেষ্টা করতেছি, যারা বৈধ আছে তারা যারা বিফিল্ডে করে থাকে বৈধভাবে, আর যাদের কাগজপত্র নাই, বিশেষ করে বাংলা ভাড়া, এদের ব্যাপারে হিসাব আছে, লোকাল প্রশাসন আছে, ওনারা যে ব্যবস্থা নেয়, এতে আমাদের কোনো আপত্তি নেই। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অবৈধ ইটভাটার সংবাদ পেয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা ভ্রাম্যমাণ আদালত সেখানে পাঠিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাহী অফিসারগণ নিয়মিতই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। রামগতি ও কমলনগর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ২৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। এরপর অদৃশ্য কারণে এসব ইটভাটার কার্যক্রম আবারও শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটিতে হয়ে গেল জুম চাষে উৎপাদিত পণ্য প্রদর্শনী। এতে শত প্রকারের সবজি, তেলবীজ, তুলা, চাল, মশলা জাতীয় পণ্য প্রদর্শন করা হয়। জুমে চাষের প্রধান ফসল ধান হলেও সাথী ফসল হিসাবে নানা ধরনের সবজি, আলু, তেলবীজ, তুলা ও মশলা উৎপাদন করা হয়। এসব ফসল সম্পর্কে জানাতে এবং উৎপাদিত ফসলের সাথে পরিচয় করিয়ে দিতে শহরের আশিকা কনভেনশন হলে আয়োজন করা হয় মেলার। এতে ছিল সাংস্কৃতিক আয়োজনও। দিনব্যাপী বাহারি কৃষি পণ্য দেখে খুশি দর্শনার্থীরা। বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগরে 2 দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা ও লোকজ উৎসব। গ্রামীণ খেলাধুলার পাশাপাশি ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পথনাটক, গ্রামীণ মেলা ও আলোচনা সভা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দাঁড়িয়া বান্ধা, কাবাডি, বস্তা দৌড়, পাঞ্জা লড়াই, কলাগাছ পারাপার সহ 30টি গ্রামীণ খেলা। এমন আয়োজন দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং গ্রামীণ খেলাধুলার সাথে পরিচিত করার লক্ষ্যেই এই আয়োজন। শনিবার সকালে শুরু হওয়া মেলা শেষ হয় রবিবার মধ্যরাতে। নৃত্য এবং শিল্পীদের মজার মজার অনেক গান, এগুলা আমরা খুব আনন্দের সাথে এগুলা উপভোগ করি। যখন ডিসেম্বর মাস চলে আসে তখন সব ছেলেমেয়েরা মানে অনেক উল্লাসে থাকে যে কবে বিজয় মেলার দিনটা আসবে আর কবে সেই উল্লাসটা করব। মুক্তিযুদ্ধের চেতনা এবং আবহমান বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এখানে লোকজ নানা আয়োজন নিয়ে আমাদের বিজয় মেলা বসে এবং এই জনপদের সর্বস্তরের মানুষজন, নারী, পুরুষ, শিশু, সর্বস্তরের মানুষজনের এক মিলন মেলায় পরিণত হয়। রাজশাহীতে জমে উঠেছে 8 দিন ব্যাপী বইমেলা। মেলায় স্থান পেয়েছে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে কমিক, সায়েন্স ফিকশন সহ নানা বিষয়ের বই। প্রকাশকরা বলছেন, মেলায় বইপ্রেমীদের সাড়াও মিলছে বেশ। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ, বলছেন আয়োজকরা। 8 দিনের জন্য বইপ্রেমীদের পদচারণায় মুখর রাজশাহীর কালেক্টর মাঠ। প্রতিদিনই বাড়ছে তাদের আনাগোনা। বই কিনতে বা ঘুরে দেখতে একা ও দল বেঁধে আসছে সব বয়সের মানুষ। নানারূপে সেজেছে মেলার প্রতিটি স্টল। জহির রাইহান থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, বিক্রি হচ্ছে সবার বই। মেলার আকর্ষণ হিসেবে আরও থাকছে কমিক্স, সায়েন্স ফিকশন সহ শিশুদের বিভিন্ন ছড়ার বই। অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসছেন প্রিয়জনের সাথে। মেলায় ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন পছন্দের বই।
বিভিন্ন বই দেখলাম ঘুরে ঘুরে। আমার বেশি পছন্দ হলো গোয়েন্দা সিরিজগুলো। এখানকার যারা তরুণ আছে বা স্কুল বা কলেজে যারা পড়ে তাদের জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। আমি প্রথমবার বইমেলায় আসছি, তো এখানে অনেকগুলো স্টল আছে, সব রকমেরই বই আছে। বিশ্বাস করি যে মোবাইল ডিজিটাল এইগুলো এফেক্ট থেকে বের হয়ে ওরা কিন্তু বইয়ের দিকেই আগ্রহী হবে। আয়োজকরা বলছেন নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতেই রাজশাহীতে এই উদ্যোগ। আগামীতে মেলার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা তাদের। দর্শক আসতেছেন, তারা বইয়ের সাথে পরিচিত হচ্ছেন, অনেক বই বিক্রি হচ্ছে, পাশাপাশি মানে আমাদের ইয়াং জেনারেশন যারা তারা এখানে এসে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে। মেলায় রয়েছে 100টি স্টল। গত 18 তারিখ শুরু হওয়া বইমেলা চলবে 25 তারিখ পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকছে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত, আর ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে 18 কেজি ওজনের একটি বোয়াল মাছ। পরে মাছটি 51,300 টাকায় বিক্রি করা হয়েছে। সকালে গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার জেলে কালাম সর্দারের বড়শিতে ধরা পড়ে মাছটি। পরে মাছটি বিক্রির জন্য নেওয়া হয় দৌলতদিয়ার মৎস্য আড়তে। সেখানে নিলামে 2,850 টাকা কেজি দরে 51,300 টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন। বিশাল আকারের মাছটি দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাই।